সুপ্রিয় বন্ধুগণ, কেবল এক ক্লাসেই ন্যারেশন শেখা সম্ভব। বিশ্বাস রাখুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে। এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বলতে যা বোঝায়, এই বইয়ের প্রতিটি বিষয় পঙ্খানুপুঙ্খ রূপে বাংলা অর্থ সহকারে আলোচনা করা হয়েছে। এই বইটি 752 পেজের একটি বই। এই বইতে একটি বাক্য দ্বিতীয়বার লেখা হয়নি। বিশ্বাস রাখুন, আমাদের প্রতিটি ভিডিও দেখতে থাকুন, শতভাগ গ্যারান্টি দিচ্ছি কেবল একবার দেখাতেই পেরে যাবেন। তো বন্ধুগণ, আজকের বিষয় ন্যারেশন কেবল এক ক্লাসে শেখা সম্ভব। তো ন্যারেশন কি এবং কত প্রকার? বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ইহা দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। এখন আসুন, ডিরেক্ট ন্যারেশনে কয়টি অংশ থাকে এবং কি কি? ডিরেক্ট ন্যারেশনে দুটি অংশ থাকে, যেমন রিপিটিং ভার্ব, রিপিটেড পিচ। রিপিটিং ভার্ব হচ্ছে এই অংশটি, আর রিপিটেড পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশটি। তো বন্ধুগণ, আমরা আবার শিখব। রিপিটিং ভার্ব হচ্ছে এই অংশটি এবং রিপিটেড পিচ হচ্ছে এই অংশটি। তা প্যাসেজ ন্যারেশন করার সময় লক্ষ্য করবেন, রিপিটিং ভার্ব আর রিপিটেড পিচের আগে থাকতে পারে, আবার কখনো কখনো পরে থাকতে পারে, কখনো আবার দুটি বা তিনটির বাক্যের পরেও রিপিটিং ভার্ব থাকে। সেই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। তো বন্ধুগণ, এখন আসুন, ডিরেক্ট ন্যারেশনে সাধারণত কত প্রকারের বাক্য পাওয়া যায় এবং কি কি? ডিরেক্ট ন্যারেশনে সাধারণত 5 প্রকারের বাক্য পাওয়া যায়। কত প্রকারের বাক্য পাওয়া যায়? 5 প্রকারের। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। অর্থাৎ সেন্টেন্স 5 প্রকার, 5 প্রকারের সবগুলি প্রকারের বাক্যই ন্যারেশনে আমরা দেখতে পাই। দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? যেমন আই এম রিডিং ইংলিশ নাও। অর্থাৎ যে বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনে নেবেন। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি যে সকল বাক্যের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেই সকল বাক্যগুলোকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বুঝে নেবেন। আমরা সাধারণত জানি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স 3 প্রকার, সিম্পল ইন্টিগ্রেটিভ, আরেকটা হলো ডাবলস কোশ্চেন ইন্টিগ্রেটিভ, আরেকটা হলো টেক কোশ্চেন। টেক কোশ্চেন সাধারণত ন্যারেশনে থাকে না। তো বন্ধুগণ, এখানে সিম্পল ইন্টিগ্রেটিভ হচ্ছে আর ইউ রিডিং ইংলিশ নাও। অর্থাৎ যে সকল বাক্যের সাবজেক্টের আগে অক্সিলিয়ারি থাকবে সেগুলোকে সিম্পল ইন্টিগ্রেটিভ বলা হয়। আর যে সকল বাক্যের আগে হু, হাট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ থাকবে সেগুলোকে ডাবলস ওয়ার্ডযুক্ত ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বোঝায়। এখন আসুন, ইম্পারেটিভ সেন্টেন্স 5 ধরনের আমরা দেখতে পাই। একটা হলো ভার্ব প্লাস সাবজেক্ট, আরেকটা হলো ডু নট ভার্ব প্লাস সাবজেক্ট অর্থাৎ নেগেটিভ যুক্ত বাক্য, আরেকটা হলো অনুরোধ যুক্ত বাক্য, যেমন প্লিজ, কাইন্ডলি এই জাতীয় বাক্য, আরেকটা হলো লেট মি, লেট আস এই জাতীয় বাক্য। বন্ধুগণ, আমাদেরকে অবশ্যই প্রতিটি বাক্যের হিসাব নিকাশ জানতেই হবে এবং বাক্যগুলি চিনে রাখতে হবে। এখন আসুন, অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স হচ্ছে 3 ধরনের, মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, গুড মর্নিং মাদার। তো বন্ধুগণ, এই জাতীয় অর্থাৎ মে যুক্ত যত বাক্য থাকবে সেই সকল বাক্যকে আমরা অপটাটিভ সেন্টেন্স বুঝে নেব। অর্থাৎ সাবজেক্টের আগে মে থাকলে অপটাটিভ সেন্টেন্স বুঝে নেব। তো বন্ধুগণ, এখন আসুন, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে বুঝি যে সকল বাক্যের মধ্যে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে সেই সকল বাক্যগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝে নিব। তো বন্ধুগণ, আজকে এই প্রথম অংশ থেকে আমরা কি শিখে নিলাম? ন্যারেশন কি? ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য। কত প্রকার? 2 প্রকার। ডিরেক্ট ন্যারেশনে কয়টি অংশ থাকে? 2টি অংশ থাকে, রিপিটিং ভার্ব, রিপিটেড পিচ। এখন রিপিটেড পিচের মধ্যে কত ধরনের বাক্য পাওয়া যায়? টোটাল 5 ধরনের বাক্য পাওয়া যায়, অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তা আমরা ইতিমধ্যে অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যাবতীয় যত ধরনের বাক্য ন্যারেশন করতে পাই সকল ধরনের বাক্য আমরা এখানে নিয়ে আসলাম। বিশ্বাস রাখুন, আপনাকে যদি 5,000 কিংবা 10,000 বাক্য দেওয়া হয় ন্যারেশন করার জন্য, কেবল এই ক্যাটাগরি বাক্যগুলি পাবেন। এটি সত্যি, এটি সত্য। আর মনে রাখুন, যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন। এখন আসুন, ন্যারেশন কিভাবে শিখব? ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে কয়টি নিয়ম প্রয়োজন
এবং কি কি। ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে 5টি নিয়ম। কয়টি নিয়ম? 5টি নিয়ম প্রয়োজন। কয়টি নিয়ম প্রয়োজন? 5টি নিয়ম। যেমন রিপিটিং ভার্বের পরিবর্তন, যুক্তকরণ, রিপোর্টেড পিচ এর প্রনাউন এর পার্সন পরিবর্তন, রিপোর্টেড পিচের টেন্স পরিবর্তন, নৈকট্যসূচক শব্দের দূরত্বসূচক শব্দের পরিবর্তন। বন্ধুগণ, এখন আসুন এই বিষয়টি চমৎকার করে এখানে ডায়াগ্রাম করে লেখা হলো। তো আমরা শিখে নিলাম এখানে রিপিটিং ভার্ব বলতে বুঝি এই অংশ, আর যুক্তকরণ বলতে বোঝা যায় এই অংশটি 2 নম্বর, আর রিপিটেড প্রনাউন পরিবর্তন বলতে বোঝে যে আই, উই, ইউ, হি, সি এটা, আর রিপিটেড পিসের টেন্স মানে এম ইজ আর ওয়াজ এর এগুলাকে পরিবর্তন করতে হবে, আর নৈকট্যসূচক শব্দ বলতে এইগুলাকে বোঝানো হয়। তো বন্ধুগণ, এখন আসুন 1 নম্বর হলো রিপিটিং ভার্বের পরিবর্তন কিভাবে করব। তো এখন আসুন আমরা জানি ন্যারেশন করতে 5 ক্যাটাগরি বাক্য পাওয়া যায়: অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লেমেটরি। তো এখন আসুন প্রথম শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপিটিং ভার্ব পরিবর্তন হবে সেড টু বা টোল, অর্থাৎ রিপিটিং ভার্বে যা থাকবে তাই বসবে। তো বন্ধুগণ, বাক্যটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এখানে সাধারণত সেড টু থাকে বা টোল থাকে, এই দুটি শব্দ থাকে, যা থাকবে তাই বসবে। কারণ হলো সেড টু আর টোল একই অর্থ। সেড টু হলো কাউকে বলা, আর টোল অর্থ কাউকে বলা, সেহেতু এখানে যা থাকবে তাই বসবে, কোনো সমস্যা হবে না। তো এখন আসুন ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, বাক্যটি যদি ইন্টিগ্রেটিভ হয় তাহলে আমরা রিপিটিং ভার্বের পরিবর্তে আস্কড বসাবো। এখন আসুন 3 নম্বর, বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত বাক্য হয় তাহলে আমরা এখানে কি করব? ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত হলে টোল বসাবো। সর্বদাই আমরা টোল বসাতে পারবো। এছাড়া আমরা টোল্ডের পরিবর্তে অর্ডার, যদি আদেশ বোঝায় অর্ডার, যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্টেড, যদি নিষেধাজ্ঞা বোঝায় প্রহিবিটেড বা ফরবিড, যদি উপদেশ বোঝায় অ্যাডভাইস বসবে। এখন আসুন বন্ধুগণ, লেট আস যুক্ত যদি বাক্য থাকে তাহলে প্রপোজ টু, আর লেট মি, হিম, হার, দেম থাকলে টোল বসবে। তো বন্ধুগণ, প্রথম 3টি রিপিটিং ভার্বের পরিবর্তন শিখলাম, আবার একটু জেনে নেব। অ্যাসার্টিভে যা থাকবে তাই, ইন্টিগ্রেটিভে আস্কড, ইম্পারেটিভে সবসময় আমরা টোল বসাতে পারবো, যেমন ভার্ব প্লাস সাবজেক্ট, আবার লেট মি, হিম, হার, দেম টোল বসাতে পারবো। তবে লেট আস যুক্ত থাকলে প্রপোজ টু আমরা বসবে। তো বন্ধুগণ, পরবর্তী অংশে এটাকে ভেঙে ভেঙে বোঝাবো, তাই বাকি অংশ দেখতে থাকুন। এখন আসুন পরবর্তী 2টি, বাক্যটি যদি অপটাটিভ হয়, দ্যাট মিন্স মে আই, মে ইউ বি, মে যুক্ত থাকলে আমরা এখানে শুভকামনা বোঝাতে উইশড বসবে, আর যদি প্রার্থনা বোঝায় মে আল্লাহ হেল্প ইউ, প্রার্থনা বোঝালে প্রেয়ার্ড হবে। এখন আসুন এক্সক্লেমেটরি বাক্য যদি হয়, বাক্য অর্থাৎ এই বাক্যটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে এক্সক্লেমড উইথ জয়, আনন্দ বোঝালে, সরল দুঃখ বোঝালে, বিস্ময়কর কিছু বোঝালে সারপ্রাইজ, অন্ডার বিস্ময়কর বোঝালে, শেম মানে লজ্জাকর কিছু বোঝালে শেম বসবে। তো বন্ধুগণ, প্রথম আমরা অংশে শিখলাম 1 নম্বর রুলটি, রিপিটিং ভার্বের পরিবর্তন। এখানে চমৎকার করে ডায়াগ্রামটি দেওয়া হলো, এই ডায়াগ্রামটি আপনারা 2-3 বার শুনুন, তাহলে মনে অজান্তে মুখস্থ হয়ে যাবে। এখন আসুন আমরা 2 বাক্যের মাঝখানে একটা যুক্তকরণ বসাবো। কিভাবে? বাক্যটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে দ্যাট বসবে, যদি ইন্টিগ্রেটিভ হয় ইফ বা ডাবলস ওয়ার্ড বসবে, অর্থাৎ সিম্পল ইন্টিগ্রেটিভ হলে ইফ বসবে, আর যদি হু, হার্ট, হুইচ, হন, হার, হোয়াই, হাউ থাকে উক্ত ডাবলস ওয়ার্ডটি বসবে। তারপর আসুন যদি বাক্যটি ইম্পারেটিভ হয়, দ্যাট মিন্স ভার্ব প্লাস সাবজেক্ট লেটাস থাকলে আমরা বসাবো টু, অর্থাৎ ভার্ব প্লাস সাবজেক্ট থাকলে টু বসবে, আর লেটাস লেট যুক্ত বাক্য থাকলে দ্যাট বসবে, আর অপটাটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা দ্যাট বসবে। তো বন্ধুগণ, আমরা এখান থেকে এই হিসাবটি জেনে নেব। 3.5 জায়গায় দ্যাট বসে, বাকি ওই দেড় জায়গায় আমরা ইফ, ডাবলস ওয়ার্ড এবং টু বসবে। তো 3.5 জায়গা বলতে বুঝি অ্যাসার্টিভ, অপটাটিভ, এক্সক্লেমেটরি 3 ক্ষেত্রে আমরা দ্যাট বসাবো, আর এছাড়াও লেট যুক্ত ক্ষেত্রে আমরা দ্যাট বসাবো। সেজন্য সেন্টেন্স 5 প্রকার, এখানে 3.5 প্রকারের মধ্যে আমরা দ্যাট বসাতে পারতেছি, বাকি 1.5 প্রকারের মধ্যে আমরা বসাবো আর টু, দ্যাট মিন্স ভার্ব প্লাস সাবজেক্ট ক্ষেত্রে টু, আর ইফ হলো সিম্পল ইন্টিগ্রেটিভ যুক্ত ক্ষেত্রে ইফ বসবে, অর্থাৎ ডু ইউ লাইক মি, ডু ইউ লাইক মি, অর্থাৎ
সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব থাকে, দ্যাট মিন্স এই সিম্পল ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে আমরা ইফ যুক্ত করব। তো বন্ধুগণ, এখন আসুন আর তৃতীয় নাম্বার হচ্ছে কি, তৃতীয় নাম্বার হলো প্রনাউন এর পার্সন পরিবর্তন, অর্থাৎ ফার্স্ট পার্সন। দ্যাট মিন্স প্রনাউন থাকলে আমরা কিভাবে পরিবর্তন করব। এখানে লেখা আছে প্রনাউন হচ্ছে আই উই ইউ, আই উই মি, মাই আজ আওয়ার, ইউ ইউর, এবং থার্ড পার্সন হি সি, এইগুলাকে ফার্স্ট পার্সন, সেকেন্ড এবং থার্ড পার্সন আমরা বুঝি। তাহলে ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে রিপিটিং ভার্বে সাবজেক্ট ফলো করতে হবে। এখানে লেখা আছে রিপিটিং ভার্বে সাবজেক্ট, অর্থাৎ ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট ফলো করতে হবে, আর সেকেন্ড পার্সন হলে অবজেক্ট ফলো করবে। দ্যাট মিন্স এই জায়গাটাকে ফলো করতে হবে। আর যদি থার্ড পার্সন হয় তাহলে এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যা থাকবে তাই হবে। তো বন্ধুগণ, এখন আসুন আমরা 4 নাম্বার নিয়ম হচ্ছে টেন্স পরিবর্তন। টেন্স হচ্ছে এই পাশ থেকে ওই পাশ, অর্থাৎ এই পার থেকে ওই পার। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে পাস্ট টেন্স রূপান্তর হবে, যেমন ডু ডাজ থাকলে ডিড হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হবে। অ্যামিজার থাকলে ওয়াজার হবে, হ্যাভেস থাকলে হ্যাড হবে, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন হবে, ডিড থাকলে হ্যাড ডান, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওয়াজার থাকলে ওয়াজারও বসে, আবার হ্যাড বিন বসে। বিস্তারিত পরবর্তীতে ভেঙে ভেঙে বোঝানো হলো, বাকি অংশ দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরো ভালো করে বুঝতে পারবেন। হ্যাড থাকলে হ্যাড হবে, হ্যাড বিন, শেল উইল থাকলে উড এবং শুড বসবে। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, ক্ষেত্র বিশেষে মাস্ট বসে। শুড থাকলে শুড হ্যাভ, উড থাকলে উড বা উড হ্যাভ বসে। মাইট থাকলে মাইট বা মাইট হ্যাভ বসে। কুড থাকলে কুড বসে, আবার কুড হ্যাভ বসে। নিড হ্যাভ, অট টু হ্যাভ, এম ইজ টু, ওয়াজ টু, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে হ্যাড টু বসবে। বন্ধুগণ, ইতিমধ্যে আমরা 4টি নিয়ম শিখলাম। কি কি নিয়ম শিখলাম? 4টি নিয়ম। রিপিটিং ভার্ব পরিবর্তন, যুক্তকরণ, প্রনাউনের পার্সন পরিবর্তন, টেন্সের পরিবর্তন। এখন আসুন নিকটসূচক শব্দ, দূরত্বসূচক শব্দের পরিবর্তন। নিকটসূচক শব্দগুলো হলো নাও মানে এখন, তখন, ইহা ওইটা, এইগুলি ওইগুলি, টুডে দ্যাট ডে আজকে, ওই দিন, গতকাল, পূর্ববর্তী দিন মানে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো আগামী দিন, দ্য নেক্সট ডে পরবর্তী দিন, লাস্ট ডে গতকাল, দ্য প্রিভিয়াস ডে পূর্ববর্তী কাল বা পরবর্তী দিন, নেক্সট ডে আগামী দিন, দ্য ফলোইং ডে পরবর্তী দিন, হিয়ার এখানে সেখানে, কাম হিয়ার এখানে আসো, গো দে সেখানে যাও। তো বন্ধুগণ, আমরা ইতিমধ্যে 5টি রুল, অর্থাৎ ন্যারেশন করতে কেবল 5টি রুল দরকার, এর বাইরে কোনো নিয়ম কারণ নেই। বিশ্বাস রাখুন আর এই শখটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ সমস্ত জীবনের জন্য শিখে যাবেন। তো বন্ধুগণ, এখন আমরা শিখব বিস্তারিত, ভেঙে ভেঙে একটু শিখব। যেমন রিপিটিং ভার্বের পরিবর্তন আমরা জানি যে সেন্টেন্সটি অ্যাসার্টিভ হলে সেড টু বা টোল, অর্থাৎ যা থাকবে তাই বসবে। ইন্টিগ্রেটিভ হলে আস্কড, আর ইম্পারেটিভ হলে ভার্ব প্লাস অবজেক্টের ক্ষেত্রে আমরা সবসময় টোল বসাতে পারবো। এছাড়াও আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ, রিকোয়েস্টেড, নিষেধাজ্ঞা বোঝালে প্রহিবিটেড বা ফরবিড বসবে, উপদেশ বোঝালে অ্যাডভাইস বসবে। তো মূলত সব ক্ষেত্রে যদি আমরা টোল বসে তাহলে চলবে। তাহলে আপনারা বাংলা মিনিং এর উপর ডিপেন্ড করবেন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি আরো আয়ত্ত করতে পারবেন। এখন আসুন লেটাস থাকলে প্রপোজ টু বা সাজেস্টেড। লেটাস মানে কাউকে প্রস্তাব করা, প্রপোজ টু মানে কাউকে প্রস্তাব করা। এই জিনিসটা মনে রাখবেন। লেট মি, হিম, হার, দেম থাকলে টোল বসবে। এখন আসুন অপটাটিভ হলো উইশ, প্রেড বসবে, এক্সক্লেমেটরি, জয়, সোর, সারপ্রাইজ এগুলা বসবে। বন্ধুগণ, এখন আসুন যুক্তকরণ। আমরা আগেই জানি 3.5 জায়গায় ডেট বসে, আর ডেট জায়গায় ইফ ডাব্লিউএস টু বসে। 3.5 জায়গা মানে অ্যাসার্টিভ ডেট, অপটাটিভ ডেট, এক্সক্লেমেটরি ডেট এবং লেট যুক্ত ক্ষেত্রে ডেট বসে, আর বাকি ডেট জায়গায় ইফ ডাব্লিউএস ওয়ার্ড এবং টু বসে। তো বন্ধুগণ, চমৎকার করে সেট করা হলে একটু খেয়াল করলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। এখন আসুন আমরা শখের মাধ্যমে প্রনাউন এর পার্সন পরিবর্তন করব, অর্থাৎ ফার্স্ট পার্সন থাকলে এইখানে ফলো করব, আবার যদি সেকেন্ড পার্সন থাকে আমরা এখানে ফলো করব, থার্ড পার্সন থাকলে নিচে নামবে। তাহলে আমরা বাংলা মিনিং সহকারে শিখব। এখন সে আমাকে বলল, হি সেড টু মি আই এম টিচিং মাই সিস্টার। সে আমাকে বলল, আমি আমার বোনকে পড়াচ্ছি। তাই সে আমাকে বলল যে, হি সেড টু মি দ্যাট, সে আমাকে বলল যে সে, আমি মানে কি সে পড়াচ্ছে। হি ওয়াজ মানে টেন্স আলোকে ওয়াজ হবে, টিচিং
হিজ সিস্টার। সে আমাকে বলল যে সে তার বোনকে পড়াচ্ছিল। সে আমাকে বলল যে সে তার বোনকে পড়াচ্ছিল। বন্ধুগণ, যা শিখবেন বাংলা মিনিং সহকারে শিখবেন। নো নিড এনি টিচার টু রিড ইংলিশ বুক। আপনি একা একাই শিখতে পারবেন। তাই আসুন যা শিখবো বাংলায় আগে শিখবো, তারপর ইংরেজি। এখন আসুন সেকেন্ড পারসন। সে আমাকে বলল আপনি আমার শিক্ষক। সে আমাকে বলেছিল যে আমি তার শিক্ষক, অর্থাৎ হি সেড টু মি দ্যাট ইউ মানে আমি। সে আমাকে বলল ইউ মানে কি আমি, আই ওয়াজ হিজ টিচার, আমি তার শিক্ষক ছিলাম। থার্ড পারসন পরিবর্তন হয় না। আমি আমার বন্ধুকে বললাম শি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করতেছে, অর্থাৎ মেয়েটি কাজটি করতেছে। আমি আমার বন্ধুকে বলেছিলাম যে সে কাজটি করতেছিল, দ্যাট মিনস উক্ত মেয়েটি কাজটি করতেছিল। বন্ধুগণ, বাংলা মিনিং এর দিকে খেয়াল করলে মনে অজান্তে ন্যারেশন শেখা হয়ে যাবে। এখন আসুন আমরা পরবর্তী নিয়মগুলো শিখব। টেন্স পরিবর্তন, অর্থাৎ এই পার থেকে ওই পারে যেতে হবে। দ্যাট মিনস প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট টেন্স মূল ভার যুক্ত হলে দ্যাট মিনস ডিড থাকলে হ্যাড ডান হবে, পাস্ট পারফেক্টনেস হবে। আর যদি ওয়াজার হয় তাহলে ওয়াজারই হবে, ক্ষেত্র বিশেষে হ্যাড বিন হবে। পরবর্তীতে বাংলা অর্থসাগর দেওয়া হয়েছে, সেগুলি একটু খেয়াল করলে আরো আয়ত্তে চলে আসবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে ওয়াজার থাকলে ওয়াজারই থাকবে, দ্যাট মিনস পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। আবার ক্ষেত্র বিশেষ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি টাইমিং ওয়ার্ড থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো বন্ধুগণ, একটু খেয়াল করে পড়তে হবে। তারপর পাস্ট পারফেক্ট এর কোনো পরিবর্তন নেই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো পরিবর্তন নেই। এরপরে আসেন শেল উইল মানে মডেল ভার্বগুলি এর বিপরীত প্রান্ত হবে। শেল উইল থাকলে উড হবে, ক্ষেত্র বিশেষ শুড হয়। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, শুড থাকলে শুড হ্যাভ, উড থাকলে উড হ্যাভ, কুড থাকলে কুড হ্যাভ, মাইট থাকলে মাইট বা মাইট হ্যাভ, অট টু থাকলে অট টু হ্যাভ। তো এইভাবে বন্ধুগণ আমরা শিখে নিলাম টেন্স ভিত্তিক কিভাবে, অর্থাৎ এই পার থেকে ওই পারে আমরা খেয়াল করব। তো এখন আসুন একটু নোট পড়ে নিই। রিপিটেড পেজটি কোনো প্রবাদ বাক্য, ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত সত্য, এই সকল ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটি সবসময় খেয়াল করতে হবে। তো বন্ধুগণ, নৈকট্যসূচক শব্দের দূরত্বসূচক শব্দের পরিবর্তন আমরা আগে শিখেছি। এখানে অনেকগুলি শব্দ দেওয়া হলো, যেমন এই দিস দ্যাট, এইটি ওইটি, এইগুলি ওইগুলি, এখানে ওইখানে, এইভাবে ওই সেভাবে, এখান থেকে সেখান থেকে, এখানে সেখানে, এইদিকে সেই দিকে, এখন তখন, আগে আগে আগে, সময় ক্ষেত্রে আগে হবে। এখানে আসা সেখানে যাওয়া, আজ ওই দিন বা সেই দিন, আজ রাত সেই রাত বা ওই রাত, তুমরু আগামীকাল, পরবর্তী দিন, আগামীকাল পরবর্তী দিন। তো বন্ধুগণ, যা শিখবেন প্রথমে আপনার সন্তানকে বা আপনি বাংলায় শিখেন, তারপর ইংরেজি আপনার পিছে পিছে দৌড়াতে থাকবে। তো বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম আবার একটু ভালো করে শিখে নেই, একটু রিপিট করে নেই, তাহলে আরো সহজ হবে। যেমন ন্যারেশন কি এবং কত প্রকার, ন্যারেশনে কয়টি অংশ থাকে, ন্যারেশন করতে হলে কত ধরনের বাক্য পাওয়া যায়, ন্যারেশন পরিবর্তন করতে 5টি নিয়ম দরকার, কি কি এখানে দেওয়া আছে। এখানে চমৎকার করে ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রামটা একটু খেয়াল করলে মনে অজান্তে সবকিছু আয়ত্তে চলে আসবে। তারপর এখানে একটু বিস্তারিত ভেঙে ভেঙে দেওয়া হলো, যাদের বুঝতে একটু সমস্যা তারা এই অংশটি ভালো করে দেখে নেবেন। তারপর হলো টেন্স পরিবর্তন কেমনে হবে, নৈকট্য শব্দ কিভাবে বাংলা টু বাংলা করতে হবে, এটা দেখে নিলেন। তো বন্ধুগণ, এখন আসুন সাম আদার রুলস একটু জেনে নেই, যেহেতু এই ভিডিওটি পূর্ণাঙ্গভাবে আলোচনা করা হচ্ছে তাই একটু জেনে নেই। তো এখানে হলো রিপিটিং ভার্বে সেজ বা উইল সে থাকলে, অর্থাৎ প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপিটেড পিসের কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। কোনো বাক্য যদি সার থাকে তাহলে রেসপেক্টফুলি লিখতে হবে, এই কথাটি মনে রাখতে হবে। রেসপেক্টফুলি বাক্যের ওই দ্বিতীয় বাক্যের আগে বসানো যায়, আবার বাক্যের শুরুতে বসানো যায়, এখানে 3-4 ভাবে দেওয়া হলো। তারপর আসেন
কোনো পদবি, খেতাব, উপাধি, নাম ধরে যদি সম্বোধন করা হয়, অর্থাৎ হি সেড টু মি ব্রাদার হাউ আর ইউ, সে আমাকে বলল ভাই কেমন আছেন, অর্থাৎ পদবি ধরে ডাকলো বা খেতাব ধরে ডাকলো, তো তখন আমরা অ্যাড্রেসিং ব্রাদার বা অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, অ্যাড্রেসিং মি অ্যাজ ব্রাদার, এইভাবে আমরা করতে পারবো। এখানে চমৎকার করে ডায়াগ্রাম করে দেওয়া আছে, এই আলোকে এক্সাম্পল দেওয়া আছে। তারপর আসুন বন্ধুগণ, মাঝে মাঝে আমরা থ্যাংক ইউ পাই। তো থ্যাংক ইউ হলে সেই ক্ষেত্রে আমাদের কোনো রিপিটিং ভার্বের বসাতে হবে না। হি সেড টু মি থ্যাংক ইউ, সে আমাকে বললো আপনাকে ধন্যবাদ, অর্থাৎ সে আমাকে ধন্যবাদ দিয়েছিল, এইভাবে হবে হি থ্যাংক মি। তা বন্ধুগণ, এইভাবে আমরা প্রথম 4টি নিয়ম দিলাম প্যাসেজ ন্যারেশন করার সময়। এই 4টি নিয়ম মাঝে মাঝে আমরা দেখতে পাই। এছাড়া এখানে আরো 5, 6, 7, 8, 9, 10, 11 এই নিয়মগুলি সচরাচর আমরা খুব অল্প অল্প, অর্থাৎ কি আপনাকে 1000 বাক্য দেওয়া হলো, 1000 বাক্যের মধ্যে এদের মধ্যে 2-3 বার হয়তোবা পেতে পারেন, অর্থাৎ প্রতি 200 বাক্যের মধ্যে এই কয়েকটা নিয়ম আপনি পেতে পারেন। বন্ধুগণ, পরবর্তী অংশে আসেন। আমরা এখানে চমৎকার করে সেট করে দিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন দিলাম, কিভাবে পরিবর্তন করতে হবে। বাংলা টু বাংলা শিখেন, তাহলে আরো আয়ত্ত আসবে। পরবর্তী ভিডিওটি এই বাংলা টু বাংলা দিয়ে আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ। দ্বিতীয় ভিডিওটি দেখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এই অংশটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দেখতে থাকুন ইনশাল্লাহ। আমাদের এই বইয়ের প্রতিটি ভিডিও লেকচার একের পর এক দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমার এই চ্যানেলে দেওয়া হয়েছে খান মেথড ভিডিও লেকচার, আপনার ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ। সেখানে 500 ভিডিও লেকচার দেওয়া হয়েছে, সকল ক্লাসের ভিডিও সেখানে দেখতে পারেন। বন্ধুগণ, এইভাবে আপনার সন্তানকে বাংলা টু বাংলা পড়াতে থাকুন, ইনশাল্লাহ সবকিছু আয়ত্তে চলে আসবে। তো এখানে বন্ধুগণ, প্যাসেজ ন্যারেশনের জন্য অতিরিক্ত কোনো নিয়ম দরকার নেই। উপরে যতটুকু নিয়ম শিখলেন সেই নিয়মের আলোকে প্যাসেজ ন্যারেশন করতে পারবেন। এখানে একটু সংক্ষিপ্ত 2-3টি রুলস দেওয়া হলো। অতিরিক্ত ইয়েস নো থাকবে, এবং কোনো বাক্যে যদি একাধিক বাক্য থাকে কিভাবে করতে হবে এখানে চমৎকার করে দেওয়া হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।